সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইডিয়াল কলেজের ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্যবস্থাপনা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা আমাদের সাবজেক্টটি। এই সাবজেক্টের যে দ্বিতীয় পত্র অর্থাৎ শুধুমাত্র ব্যবস্থাপনা অংশ, এটি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো যেহেতু এটা আমাদের সবার জন্য প্রথম ক্লাস, তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য এটা ব্যবস্থাপনার প্রথম ক্লাস, অন্তত আমার পক্ষ থেকে, সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে কোনো ক্লাস যদি তোমাদের কাছে আপাত কষ্টকর বা জটিল মনে হয় বুঝতে, তোমরা ভয় পেও না। কিছুদিনের মধ্যেই তোমাদের এই ক্লাসগুলো অনেক বেশি সহজ মনে হবে এবং তোমরা যে বিষয়গুলো বুঝবে না সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিওর নিচে তোমরা তোমাদের মতো করে মন্তব্য লিখবে, জানতে চাইবে এবং আমরা সেই জায়গা থেকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব সেগুলোর দিকে একটু মনোযোগ দেওয়ার জন্য বলছি। প্রথমত আমরা জানব ব্যবস্থাপনার সংজ্ঞা। ব্যবস্থাপনা কাকে বলে? এখানে লেখা আছে, তোমরা খেয়াল করছো, লক্ষ্য অর্জনের জন্য উপকরণ সমূহের যথাযথ ব্যবহার করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে কার্য সম্পাদন। অর্থাৎ ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা যায়। এই লক্ষ্য অর্জন ব্যক্তির লক্ষ্য অর্জনও হতে পারে, এই লক্ষ্য অর্জন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনও হতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের লক্ষ্য অর্জনের জন্যই একটি প্রক্রিয়া আমরা ব্যবহার করি, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ব্যবস্থাপনা। যেখানে ব্যবস্থাপনা আছে সেখানেই কাজগুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সংগঠিত হয়, আর যেখানে ব্যবস্থাপনা থাকে না সেখানে অব্যবস্থাপনা তৈরি হয়ে যায়। এই জন্যই বলা হয়েছে লক্ষ্য অর্জনের জন্য, অর্থাৎ প্রতিষ্ঠান বা ব্যক্তির লক্ষ্য অর্জনের জন্য উপকরণ সমূহ, অর্থাৎ কার্য সম্পাদনের জন্য যখন যে ম্যাটেরিয়াল বা উপকরণ আমরা পাবো সেই উপকরণগুলো সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে এবং সেই ব্যবহারের মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে যখন কোনো কাজ সম্পাদন হবে তাকেই বলা হয় ব্যবস্থাপনা। দ্বিতীয় আরেকটি সংজ্ঞার মধ্যে বলা আছে কৌশলে মানুষকে দিয়ে কাজ করিয়ে নেয়ার প্রচেষ্টা। অর্থাৎ মানুষ সাধারণত কাজ করতে চায় না, তাকে যে কোনো কৌশলে তার কাছ থেকে যথাযথ কাজটা আমরা যখন আদায় করে নিতে পারবো সেটিকেও আমরা ব্যবস্থাপনা হিসেবে আখ্যায়িত করতে পারি। এছাড়াও রয়েছে আরেকটি সংজ্ঞা, একটি প্রক্রিয়া যার মাধ্যমে সফলভাবে প্রতিষ্ঠান তার কার্যাবলী সম্পাদনের মাধ্যমে লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। অর্থাৎ ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠান তার যে অভীষ্ট লক্ষ্য যেখানে সে পৌঁছতে চায় সেই পৌঁছানোর চেষ্টা করে এই প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়াটা যারা ভালোভাবে বোঝে তারা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারে, আর যারা প্রক্রিয়াটা বোঝে না তাদের কাজটা বিশৃঙ্খল হয়ে যায়। তো ব্যবস্থাপনা আসলে কয়েকটা কাজের সমষ্টি। আমরা বলি ব্যবস্থাপনা হলো 7টি কাজের সমষ্টি। ব্যবস্থাপনার কাজগুলো কি কি আমরা একটু দেখব। এখানে লেখা আছে ব্যবস্থাপনার কাজ। প্রথমেই বলা আছে পরিকল্পনা। পরিকল্পনা করা ব্যবস্থাপনার প্রথম কাজ। অর্থাৎ আমি কখন, কিভাবে, কোন কাজটি কার মাধ্যম দিয়ে করতে চাচ্ছি সেটি যদি অগ্রিম আমি চিন্তা করি, আগে ভাগে চিন্তা করি, ভবিষ্যতে কাজ করব সেটা যদি আমি আগেই চিন্তা করে নেই, সেটার নামই হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনার সংজ্ঞায় এরকম বলা আছে ভবিষ্যতের কাজ পূর্বেই নির্ধারণ করাকেই বলা হয় পরিকল্পনা। কি করা হবে, কিভাবে করা হবে, এগুলোকেই বলা হয় পরিকল্পনা। তো এটি ব্যবস্থাপনার প্রথম কাজ। এরপরে রয়েছে সংগঠন। সংগঠন মানে হচ্ছে আমরা জানি একত্রিত করা, এমন একটি বিষয় যে বিষয়টি অদৃশ্য, কিন্তু এটি না থাকলে বাকি বস্তুগুলোর আর কোনো প্রয়োজনীয়তা অথবা প্রযোজ্যতা থাকে না। যেমন আমরা জানি উৎপাদনের জন্য 4টি উপকরণ লাগে: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো ভূমি মানে হচ্ছে জমি,
যেখানে কোনো প্রতিষ্ঠান স্থাপিত হয়। শ্রম মানে হচ্ছে মানুষের বা যন্ত্রের শ্রম, ভূমি শ্রম, মূলধন হচ্ছে অর্থ। আর শেষ যে উপকরণটি বলা হয়েছে অর্থাৎ ভূমি, শ্রম এবং মূলধন বা অর্থকে একত্রিত করে যে অদৃশ্য একটি উপাদান, সেই উপাদানের নামই হচ্ছে সংগঠন বা সংগঠিতকরণ অথবা একত্রিতকরণ। এটি ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ। এরপরে তৃতীয় কাজ হচ্ছে কর্মী সংস্থান, অর্থাৎ একজন ব্যবস্থাপককে বা ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কর্মীদেরকে সংগ্রহ করা, অর্থাৎ যারা প্রতিষ্ঠানের জন্য কাজ করবে, প্রতিষ্ঠানের বিভিন্ন লক্ষ্য অর্জনে সহায়তা করবে, সেই মানুষগুলোকে কাছে আনা, সেই মানুষগুলোকে সংগ্রহ করা, সেই মানুষগুলোকে ট্রেন্ড আপ করা, সেই মানুষগুলোকে ভালো থাকার ব্যবস্থা করে দেয়া, এই সব কিছুকেই একত্রে বলা হবে কর্মী সংস্থান। এটিও ব্যবস্থাপনার একটি কাজ। এরপরে চতুর্থ কাজ, এটি হচ্ছে নির্দেশনা, অর্থাৎ কোনো একটি প্রক্রিয়া, কোনো একটি কাজ, কোনো একটি ঘটনা কিভাবে করতে হবে, কিভাবে করলে ভালো হয়, সেই বিষয়ক যখন কোনো পরামর্শ, উপদেশ বা পথ দেখিয়ে দেওয়া হয় তাকে বলা হয় নির্দেশনা। অর্থাৎ কোনো কাজ কিভাবে করলে সফল হওয়া যাবে সেই বিষয়ক পরামর্শকেই বলা যেতে পারে নির্দেশনা প্রদান করা। এটিও ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এরপরে রয়েছে প্রেষণা, এটিও ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রেষণা মানে হচ্ছে উৎসাহিত করা, যে আবেগীয় অবস্থায় বা যে মানসিক অবস্থায় একজন ব্যক্তি কাজ করতে উৎসাহ বোধ করে, আনন্দের সঙ্গে কার্য সম্পাদন করে, সেই অবস্থাকে বলা হয় প্রেষণা, বা সেই রকম একটি উৎসাহব্যঞ্জক অবস্থা তৈরি করার নামই হচ্ছে প্রেষণা। এটি ব্যবস্থাপনার পঞ্চম কাজ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন বলতে বোঝায় একাধিক বস্তুকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। যেমন আমরা জানি যে বাজারে চিনি আছে, আমাদের ঘরে পানি আছে। যদি আমি শরবত খেতে চাই তাহলে বাজার থেকে চিনি নিয়ে আসতে হবে এবং ঘর থেকে পানি এবং পানির একটি গ্লাস এবং একটি চামচ। এই চিনিটা যখন পানির মধ্যে দিয়ে গোলানো হবে তারপরে শরবত তৈরি হলো। তো এই গ্লাস, পানি এবং চিনি, তিনটা বিষয় তিনটা জায়গায় ছিল। এই তিনটা বিষয়কে যখন আমরা একত্র করলাম এবং একত্র করে একটা জিনিস তৈরি করলাম, এই ব্যাপারটাকে বলা হয় সমন্বয় সাধন। একাধিক ব্যক্তি, একাধিক প্রতিষ্ঠান, একাধিক বিভাগ ইত্যাদিকে যখন আমরা একত্র করে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত করব, তখন তার নাম হচ্ছে সমন্বয় সাধন। এবং ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে শেষ কাজ, এটির নাম হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিকল্পনার মধ্য দিয়ে যে ব্যবস্থাপনার যে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রাটি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে শেষ হবে। নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? নিয়ন্ত্রণ হলো আমরা যে পরিকল্পনাটা করেছিলাম, অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজগুলো সম্পাদিত হচ্ছে কি না, সেটি প্রথমত আমাদের দেখতে হবে। এবং দেখতে গিয়ে যদি দেখা যায় পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না, তাহলে কেন হচ্ছে না, কি করলে পরিকল্পনা অনুযায়ী কাজটি করা যাবে, সেটি খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নামই হচ্ছে নিয়ন্ত্রণ। এই জন্য নিয়ন্ত্রণকে বলা হয় ব্যবস্থাপনার শেষ কাজ। পরিকল্পনার মধ্য দিয়ে যে কাজ শুরু হয়, নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সেই কাজ শেষ হয়ে যায়। এই জন্য পরিকল্পনাকে যদি বলা হয় মুদ্রার এক পিঠ, নিয়ন্ত্রণকে বলা হবে মুদ্রার অপর পিঠ। আবার পরিকল্পনাকে যদি বলা হয় ব্যবস্থাপনার শুরুর কাজ, তাহলে নিয়ন্ত্রণকে বলা হবে শেষের কাজ। পরিকল্পনাকে যদি বলা হয় হেড, তাহলে নিয়ন্ত্রণকে বলা হবে টেইল। এই মোটামুটি আমাদের ব্যবস্থাপনার 7টি কাজ। এবং আমরা ব্যবস্থাপনায় যে 10টি অধ্যায় পড়ব, সেই 10টি অধ্যায়ের মধ্যে
এক একটি অধ্যায় পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, এই নাম দিয়ে আমরা আলাদা আলাদা অধ্যায় পড়াশোনা করব। যখন আমরা এই নামগুলো নিয়ে আলাদা একটা অধ্যায়ে আলোচনা করব, তখন এই ব্যাপারগুলো আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপাতত তোমরা জেনে রাখার চেষ্টা করো যে ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা সম্পাদন করতে গেলে 7টি কাজের প্রয়োজন হয়। সেই 7টি কাজ হলো এরা। এবারে আমরা আরেকটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, সেটি হচ্ছে ব্যবস্থাপনার উপকরণ। অর্থাৎ ব্যবস্থাপনা কোন ম্যাটেরিয়ালগুলো দিয়ে সম্পাদিত হয়, অর্থাৎ ব্যবস্থাপনা কোন উপকরণগুলোর সমন্বিত রূপ, আমরা সেগুলো জানার চেষ্টা করছি। ব্যবস্থাপনা কাদেরকে নিয়ে কাজ করে সেগুলো আমরা জানার চেষ্টা করছি। ব্যবস্থাপনার উপকরণ মূলত 6টি: ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মেথড অ্যান্ড মার্কেট। ম্যান মানে হলো মানুষ, মেশিন যন্ত্রপাতি, ম্যাটেরিয়াল কাঁচামাল, মানি অর্থ, মেথড পদ্ধতি এবং মার্কেট হচ্ছে বাজার। যদি আমাদের ব্যবস্থাপনার এই 6টি উপকরণের কোনো একটি উপকরণ সঠিকভাবে কাজ না করে, তাহলে ব্যবস্থাপনা প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পাদন করা সম্ভব নয়। এজন্যই আমাদেরকে এই 6টি উপকরণ সম্পর্কে জানতে হবে। প্রথমত মানুষ বা ম্যান, এটি ব্যবস্থাপনা উপকরণ সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল যে উপকরণ, সেটির নাম হচ্ছে ম্যান বা মানুষ। ব্যবস্থাপনা প্রক্রিয়া কোনোভাবেই সম্পাদন করা সম্ভব নয় যদি না সেখানে মানুষ থাকে। অর্থাৎ পুরো ব্যবস্থাপনা প্রক্রিয়াটাই কোনো না কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত এবং মানুষের সহযোগিতায় এই প্রক্রিয়াটা সম্পাদিত হয়। সুতরাং মানুষকে নিয়ে ব্যবস্থাপনা সবচেয়ে বেশি চিন্তা করে এবং মানুষ হচ্ছে এই ব্যবস্থাপনা উপকরণের মধ্যে সবচেয়ে জটিল উপাদান। এই জন্যই এটিকে নিয়ে সবচেয়ে বেশি ভাবতে হয়। এরপরে রয়েছে মেশিন। ব্যবস্থাপনা প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে গেলে আমাদেরকে অবশ্যই কিছু না কিছু যন্ত্রপাতির সহযোগিতা নিতে হয়। আধুনিক এই ব্যবস্থাপনার যুগে অবশ্যই কম্পিউটার ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। এছাড়াও প্রতিষ্ঠানে বা কারখানায় যে ধরনের যন্ত্রপাতি থাকে, উৎপাদনের জন্য কাঁচামালকে একটা জায়গায় প্রক্রিয়াজাত করার জন্য যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন পড়ে, পণ্য উৎপাদনের জন্য যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন পড়ে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে যন্ত্রপাতি। সুতরাং এই যন্ত্রপাতিগুলো সঠিকভাবে কাজ করছে কিনা, এই যন্ত্রপাতিগুলো আপ টু ডেট থাকলো কিনা ইত্যাদি বিষয় নিয়ে ভাবাও ব্যবস্থাপনা উপকরণের একটি অংশ। এরপরে রয়েছে ম্যাটেরিয়াল বা কাঁচামাল। ব্যবস্থাপনা প্রক্রিয়ায় আমরা সাধারণত পণ্য উৎপাদনের মাধ্যমে অথবা সেবা উৎপাদনের মাধ্যমে আমরা সেটি বিক্রয় করার মধ্য দিয়ে মুনাফা অর্জনের চেষ্টা করি এবং ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সেটি সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়। তো ম্যাটেরিয়াল বা কাঁচামাল এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা চাইব যে আমরা বা ব্যবস্থাপনা প্রক্রিয়া কোন বিষয় নিয়ে কথা বলছে, কোন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছে, সেটি অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, চিন্তায় নিতে হবে। এরপরে রয়েছে মানি বা অর্থ। আমরা জানি মানি ইজ দ্য ব্লাড অফ এনি বিজনেস। কোনো ব্যবসা পরিচালনা করতে গেলে অবশ্যই ব্যবসায়ের একটি রক্ত বা পরিচালনার শক্তি দরকার, সেটি হচ্ছে অর্থ। অর্থ না থাকলে যেমন ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়, তেমনি ব্যবস্থাপনা প্রক্রিয়াও পরিচালনা করা সম্ভব নয়। এই জন্য আমাদের চতুর্থ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে বা ব্যবস্থাপনার উপকরণ হিসেবে আমরা কথা বলবো, সেটি হচ্ছে অর্থ।
এরপরে পঞ্চম বিষয়টি হচ্ছে মেথড বা পদ্ধতি। যে কোনো উৎপাদন প্রক্রিয়ায় কোনো একটি পদ্ধতি অনুসরণ করা হয়, যে কোনো ব্যবসা প্রক্রিয়াতেই একটি পদ্ধতি অনুসরণ করা হয়। সুতরাং আমরা কোন পদ্ধতিতে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করব বা আমাদের সেবা কার্যাদি পরিচালনা করব, সেটির একটি পদ্ধতি আমাদের নিজেদেরকে নির্দিষ্ট করে রাখতে হবে। সুষ্ঠুভাবে কোনো কাজ সম্পাদনকেই আমরা যেহেতু ব্যবস্থাপনা বলছি, সুতরাং আমরা যদি আমাদের পদ্ধতি সম্পর্কে সচেতন না হই, তাহলে সঠিকভাবে ব্যবস্থাপনা প্রক্রিয়াটা সম্পাদন করা সম্ভব হবে না। শেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মার্কেট বা বাজার। আমরা ব্যবসা বাণিজ্য সম্পাদন করার পরে কোনো একটি উপকরণ যখন আমরা তৈরি করি, পণ্য বা সেবা যখন আমরা তৈরি করি, সেটি বিক্রয়ের মধ্য দিয়েই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করি বা কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের দিকে এগিয়ে যাই। সুতরাং আমরা ব্যবস্থাপনা প্রক্রিয়া অবশ্যই সম্পূর্ণ হবে না যদি না আমরা কোনো একটি বাজার কোথাও পাই। অর্থাৎ ব্যবস্থাপনা হতে গেলে, ব্যবস্থাপনা প্রক্রিয়াটাকে বুঝতে গেলে বাজার ধারণাটাও বুঝতে হবে। যেমন আমরা পদ্ধতি সম্পর্কে জানবো, অর্থ সম্পর্কে জানবো, কাঁচামাল সম্পর্কে জানবো, তেমনি কিভাবে বাজার কাজ করে, কোন বাজারে আমরা সম্ভাব্য পণ্যটা নিয়ে যেতে পারবো, আমাদের কোন পণ্যটা কোন বাজারের জন্য উপযুক্ত হবে, এগুলো বুঝতে পারলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো। এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারলেই সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হবে বলে আমরা ধরে নিতে পারবো। সুতরাং ব্যবস্থাপনা উপকরণগুলো আমি আবারও বলছি, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মেথড এবং মার্কেট, এই 6টি হচ্ছে ব্যবস্থাপনার উপকরণ। এবারে আমরা শেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যবস্থাপনা চক্র। আমরা এর আগে শুরুতে দেখেছিলাম ব্যবস্থাপনার কাজ। আমরা দেখেছিলাম ব্যবস্থাপনার মধ্যে মোট 7টি কাজ রয়েছে: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এখানেও ব্যবস্থাপনা চক্রের মধ্যে আমরা এই 7টি কাজকেই লিখেছি: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। তো ব্যবস্থাপনা কাজ এবং চক্রের মধ্যে আসলে পার্থক্যটা কি? খুব সহজ একটি পার্থক্য। ব্যবস্থাপনা কাজগুলোকে যখন আমরা চক্র আকারে বা চাকার আকারে সাজাবো, তখন তাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, এই কাজগুলো একটার পর একটা চলে আসছে। অর্থাৎ ব্যবস্থাপনা প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা। পরিকল্পনা প্রণয়ন করা হয়ে গেলেই কাদেরকে দিয়ে আমরা পরিকল্পনাটা বাস্তবায়ন করাবো তাদেরকে একত্রিত করা, অর্থাৎ একটি ভূমি, শ্রম, মূলধন, এগুলোকে যখন আমরা একত্র করব তখন সেটাকে বলবো আমরা সংগঠন। এটি হচ্ছে ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ এবং চক্র আকারে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানেই আমরা সংগঠিত করা অবস্থা থেকে কিছু মানুষ চাইব, কিছু শ্রমিক চাইব, কর্মচারী চাইব, কর্মকর্তা চাইব যারা কাজগুলো সম্পাদন করবে। এই জন্য আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারি, বিভিন্নভাবে বিভিন্ন উৎস থেকে কর্মীদেরকে সংগ্রহ করে নিয়ে এসে আমাদের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমাদের কাজের জন্য যখন তাদেরকে আমরা নিয়োগ দিব এবং তাদের যাবতীয় ব্যবস্থা আমরা চিন্তা করব, তাদের বেতন, তাদের বোনাস, তাদের পদোন্নতি সব কিছু নিয়ে যখন চিন্তা করব, সেটাকে বলা হবে কর্মীদের সংস্থান বা কর্মী সংস্থান। কর্মী সংস্থান হয়ে গেলে অনেক সময় কর্মীরা কিভাবে কাজ করবে, কোন কাজটি কোন কর্মী করবে, কখন করবে, এটি অনেকেই বোঝে না। সেটি বুঝিয়ে দেয়া আমাদের চতুর্থ কাজ বা চক্রের চতুর্থ ধাপ, এটি হচ্ছে নির্দেশনা। অর্থাৎ কর্মীরা যখন নির্দেশনাহীন থাকবে, তারা পথভ্রষ্ট থাকবে, তারা বুঝবে না কিভাবে কোন কাজটি কে করবে, তখন তাদেরকে জানাতে হবে কে কোন কাজ কিভাবে করবে। সেই বিষয়টিকে আমরা বলছি নির্দেশনা, নির্দেশ প্রদান করা। নির্দেশ প্রদান করার পর কর্মীরা তাদের স্ব কাজগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে, ওয়াকিবহাল হবে। নির্দেশনার পরেও অনেক ক্ষেত্রে দেখা যাবে কর্মীরা কাঙ্ক্ষিত সফলতা বয়ে আনতে পারছে না, অনেকে তারপরেও কাজে ভুল করছে, অনেকে তারপরেও কাজে অনুৎসাহ দেখাচ্ছে, অনেকে কাজ করতে ব্যর্থ হচ্ছে। তখন যেটি করতে হবে সেটির নাম হচ্ছে প্রেষণা।
অর্থাৎ তখন কর্মীদেরকে উৎসাহ দিতে হবে, তখন কর্মীদেরকে বোঝাতে হবে, তখন কর্মীদেরকে কখনো ভালোবাসা দিতে হবে, কখনো ভয়ভীতি দেখাতে হবে, কখনো আর্থিকভাবে, কখনো অনার্থিকভাবে তাদেরকে উৎসাহিত করে কাঙ্ক্ষিত সফলতার দিকে নিয়ে যেতে হবে। এটি হচ্ছে প্রেরণা প্রদান করা। প্রেরণা প্রদান করার পরেও অনেক সময় দেখা যাবে কোনো একটি বিভাগ বেশি কাজ করে ফেলছে, কোনো একটি বিভাগ কম কাজ করছে, কোনো একজন ব্যক্তি সফলতা পাচ্ছে, কোনো একজন ব্যক্তি সফলতা পাচ্ছে না। এই ব্যক্তি এবং বিভাগগুলোকে যখন আমরা একত্রিত করব, তখন আমরা সেটাকে বলবো সমন্বয় সাধন। এবং সমন্বয় সাধন হয়ে যাবার পরে যখন প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত সফলতার দিকে এগিয়ে চলছে ধীরে ধীরে, তখন শেষ যে ব্যাপারটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে সেটি ব্যবস্থাপনা প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা চক্রেরও শেষ ধাপ নিয়ন্ত্রণ। এর আগে একবার বলেছিলাম আমরা, পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কি না সেটি দেখা, এবং যদি সম্পাদিত না হয় তাহলে কেন সম্পাদিত হচ্ছে না, কি করলে সম্পাদিত হবে, সেই কাজটি করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ করা। তো যখন আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না সেটি খুঁজে বের করব এবং সমাধানের ব্যবস্থা নিব, সমাধানের ব্যবস্থা নেওয়াকেই আমরা তখন বলবো নিয়ন্ত্রণ। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, নিয়ন্ত্রণের পরেও আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে পরিকল্পনার মধ্যে আবার ঢুকিয়ে দিয়েছি ব্যবস্থাপনার এই চক্রটাকে। এর অর্থ ব্যবস্থাপনা চক্র অবিরাম একটি প্রক্রিয়া, এটির কখনো শেষ নেই। যখন কোনো একটি ব্যাপারে ব্যবস্থাপনা শেষ হয়ে যায়, তখন নতুন আরেকটি ব্যাপার নিয়ে, নতুন আরেকটি ঘটনা নিয়ে ব্যবস্থাপনা প্রক্রিয়া শুরু করতে হয়। অর্থাৎ ব্যবস্থাপনা একটি নেভার এন্ডিং প্রসেস, এটি চলমান প্রক্রিয়া, এটি কখনো শেষ হয় না। সুতরাং নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যখন ব্যবস্থাপনার কাজটি, একটি ব্যবস্থাপনার কাজ শেষ হয়ে গেল, তখন আবারও পরিকল্পনা করতে হয় নতুন আরেকটি কাজের, নতুন আরেকটি পণ্যের, নতুন আরেকটি ঘটনার। তো এভাবেই ব্যবস্থাপনার এই কাজগুলো চক্র আকারে চলতেই থাকে, একটি অবিরাম প্রক্রিয়ায়, অনিশেষ প্রক্রিয়ায়। এটাকেই বলা হয় ব্যবস্থাপনা চক্র। তো আজকের এই ক্লাসে আমরা জানলাম ব্যবস্থাপনার সংজ্ঞা, ব্যবস্থাপনার কাজ, ব্যবস্থাপনার উপকরণ এবং শেষ ব্যবস্থাপনা চক্র। তো আমি শেষ যে কথাটি বলে শেষ করব, ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, পদ্ধতি এবং প্রক্রিয়া, এই জিনিসগুলোর সমন্বয় সাধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের দিকে পৌঁছায়। সুতরাং কোনো কাজ সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে সম্পাদন করাকেই আমরা ব্যবস্থাপনা বলবো, এবং যেখানে ব্যবস্থাপনা থাকবে না সেখানে থাকবে অব্যবস্থাপনা। সুতরাং আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আশা করি তোমরা শিক্ষার্থীরা ব্যবস্থাপনা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলো আরও ডিটেইল কথা বলবো। তো এরপরেও যদি কারো এই ক্লাসগুলো নিয়ে অথবা সংজ্ঞা, কাজ বা ব্যবস্থাপনা উপকরণ কোনো একটি বিষয় নিয়ে কারো বুঝতে সমস্যা হয়, তাহলে তারা আমাদের ভিডিও যে লিঙ্কে দেওয়া থাকবে সেই ভিডিওর নিচে তোমাদের কমেন্ট করার সুযোগ থাকবে, মন্তব্য করার সুযোগ থাকবে। সেখানে তোমরা সেই মন্তব্যগুলো লিখবে যে এই ব্যাপারটি এখানে বুঝিনি। এবং তোমাদের কারো যদি মনে হয় কোনো ক্লাস নিয়ে যেভাবে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারতে, যে ক্লাসগুলো যেভাবে নিলে, এরকম যদি কোনো পরামর্শ তোমাদের থাকে সেই বিষয়গুলো নিয়েও তোমরা কথা বলবে। এবং যেহেতু এটা প্রথম ক্লাস, তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তারপরেও আমি পড়া নিয়ে অনেকগুলো কথা বলেছি। মূলত তোমাদের সঙ্গে দেখা করা, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমরা খুব উদ্গ্রীব হয়েছিলাম। আমরা প্রত্যেকটা শিক্ষকই অনেক দিন ধরে, প্রায় 6 মাস ধরে স্টুডেন্টহীন অবস্থায় আছি। তোমরাও যেমন টিচার ছাড়া চলছো, টিচাররাও কিন্তু স্টুডেন্ট ছাড়া চলছে। তো শিক্ষকদের প্রাণ কিন্তু ছাত্রছাত্রীরা। তোমরা যখন সামনে থাকো তখন আমাদের প্রাণটা ভরে থাকে, তখন আমাদের উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। কিন্তু দেশের এরকম একটা ক্রান্তিকালে তোমরা কেউই ফিজিক্যালি কলেজে উপস্থিত হতে পারছো না, এই জন্যই এই অনলাইনের ব্যবস্থা করা হয়েছে।
যতদিন এই অনলাইন ক্লাসগুলো চলবে ততদিন আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা নিয়মিতভাবে আমাদের আপলোড করা ক্লাসগুলোর সঙ্গে থাকবে এবং যতটুকু পারা যায় এই দূর শিক্ষণের মধ্য দিয়ে যতটুকু আমরা চেষ্টা করছি তোমাদেরকে শেখানোর, তোমরাও একটু আন্তরিকভাবে সেটা শিখে নেওয়ার চেষ্টা করো। কেননা যদিও সংকট চলছে সারা পৃথিবীতে, তারপরেও সময়গুলো কিন্তু আমাদের চলেই যাচ্ছে। এই সময়ের মধ্যে ইতোমধ্যে আমাদের জুলাই থেকে সেশন শুরু হওয়ার কথা ছিল, সেখানে আমরা যথেষ্ট দেরি করে ফেলেছি, 3-4 মাস অলরেডি তোমাদের দেরি হয়ে গেছে। সেই জায়গা থেকে তোমরা চেষ্টা করো যত দ্রুত সম্ভব সিলেবাসগুলো, পাঠ্যসূচিগুলো বুঝে নেওয়া যায় সেটা চেষ্টা করো। আর প্রত্যেকটা টিচারের অনলাইন ক্লাসগুলো ফলো করো এবং আমি অনুরোধ করব যে তোমরা যেন ক্লাসগুলোতে কোনো ধরনের ভয় না পাও এবং উৎসাহ নিয়ে ক্লাসগুলো করো। এটা অত্যন্ত সহজ একটি মাধ্যম, যে মাধ্যম দিয়ে তোমাদের সঙ্গে তোমাদের কাছে আমরা যেতে পারছি, তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছি এবং তোমরাও যদি তোমাদের পক্ষ থেকে সেই সহযোগিতাগুলো আমাদেরকে করো তাহলে আমরাও আরও বেশি উৎসাহিত বোধ করব তোমাদের ক্লাসগুলো আরও নতুন নতুন প্যাটার্নে নেওয়ার জন্য, আর যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো ভবিষ্যতে আর না রাখার জন্য। আর তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। ভবিষ্যতে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আইডিয়াল কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। সবাই